15ই আগস্টের ঠিক আগের দিন রাত্রিবেলা ধূপধাপ শব্দে অনন্যা নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। তার হাতে দুটো বড় কাপড় কাটার কাঁচি, এক গাদা তেরঙ্গা ফিতা, আঠা এবং সুমনির আলমারি থেকে বের করা একটা দামি রেশমি চাদর থাকে। অনন্যার শ্বশুরবাড়ির লোকেরা সবাই সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। ওটা তো আমার বাবার দেওয়া বেনারসি সিল্কের শাল, তুমি ওটা নিয়ে কাঁচি দিয়ে কি করছো? আরে সুমন, সিল্কের শাল পরে থাকবে আর কাল স্বাধীনতা দিবসে আমাদের বাড়ির ছাদ খালি থাকবে? আমি এটা কেটে জাতীয় পতাকার 3টে পটভূমি বানাচ্ছি। ওরে বাবারে, কি বললে বৌমা? ওটা সুমনের পৈতৃক আমলের শাল, ওটা তুমি কাঁচি চালিয়ে কাটবে? তোমার মাথায় কি ছিট আছে? মা, দেশের স্বাধীনতার চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? 1947 সালে বিপ্লবীরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিলেন, আর আমি সামান্য একটা শাল দিতে পারবো না? মিষ্টি, আঠাটা নিয়ে আয় তো জলদি। এই নাও বৌদি, আমি কিন্তু পাড়ার বাচ্চাদের অলরেডি মেসেজও করে দিয়েছি। কাল ভোর 5টায় আমাদের ছাদ থেকে তোপ দাগা হবে। তোপ দাগা মানে? মিষ্টি, তুই আবার বৌদির সাথে কি চক্রান্ত করছিস? আর অনন্যা, তুমি কালকের জন্য ব্যাংকে জমানো টাকা থেকে হঠাৎ 30,000 টাকা তুললে কেন? আমাকে কি কিছু বলবে? ও, ওই সামান্য টাকাটা, ওটা দিয়ে আমি পাড়ার পুরো বাল সেনাবাহিনীর জন্য তেরঙ্গা পোশাক অর্ডার করেছি। তার সাথে কাল সকালে ছাদ থেকে ওড়ানোর জন্য 50টা তেরঙ্গা পায়রা কিনে এনেছি। পাশের ঘরের ব্যালকনিতে খাঁচায় রাখা আছে। ও মা, আমার ঘরে পায়রা? কাল সকালে পায়রার পায়খানায় আমার ঘর ভেসে যাবে। ওরে সুমন, তুই এই মেয়েকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা কর। কাল সকালে আমার বাতের ব্যথার ওষুধ কেনার টাকা নেই, আর ইনি পায়রা কিনেছেন। এমন সময় অনন্যা সোফায় দাঁড়িয়ে উঠে এক হাত উঁচিয়ে বলে, জয় হিন্দ। মা, আজ ত্যাগের দিন, কাল উদযাপনের দিন। কোনো বাধা আমাকে আমার এই 15ই আগস্ট পালন করা থেকে আটকাতে পারবে না। এই বলে অনন্যা তার ননদ মিষ্টিকে সঙ্গে নিয়ে নিজের কাজে লেগে পড়ে। দেখতে দেখতে এভাবে সারাটা রাত কেটে যায়, কিন্তু অনন্যা এবং মিষ্টি সারা রাত জেগে 15ই আগস্ট পালনের জন্য নানান রকম প্রস্তুতি নিতে থাকে। দেখতে দেখতে এভাবে ভোর হয়ে আসে, তবে চারিদিক তখনও অন্ধকারই থাকে। পুরো পাড়া তখন ঘুমে মগ্ন। হঠাৎই অনন্যার শ্বশুরবাড়ির ছাদ থেকে এক বিরাট শব্দে ধোঁয়া এবং আলোর বাজি ফুটতে শুরু করে। সেই সঙ্গে ছাদের সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে দেশাত্মবোধক গান বাজতে শুরু হয়। প্রতিমা দেবী বিছানা থেকে এক লাফে উঠে চিৎকার শুরু করে। অন্যদিকে সুমন গায়ে জামা গলিয়ে দৌড়ে ছাদে যায়। অনন্যা, মিষ্টি, তোমরা কি পাগল হয়ে গেলে? ভোর 4টের সময় বোমা ফাটাচ্ছ কেন? পাড়ার লোক তো ভাববে অ্যাটাক হয়েছে। শুভ স্বাধীনতা দিবস সুমন, এটা তোপধ্বনি। লাল কেল্লায় 21 তোপধ্বনি হয়। আমি আমাদের ছাদে আপাতত 11টা দিয়ে শুরু করলাম। জয় হিন্দ সুমনদা, বৌদি আমাকে সেনাপতি বানিয়েছে। এই দেখো আমার হাতে রকেট বাজি। বল্টু, তোকে আমি কাল সকালে দেখাচ্ছি। অনন্যা শোনো, ওই দেখো পাশের বাড়ির শ্রীমতী মুখার্জি জানালা খুলে চেঁচাচ্ছে। ও সুমন, তোদের বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? ভোর 4টের সময় কিসের তোপ? আমি ভেবেছি ভূমিকম্প হলো বুঝি। প্রতিমা, ও প্রতিমা, তোমার বৌমাকে সামলাও। অনন্যা এমন সময় মাইকটা মুখের কাছে এগিয়ে নিয়ে বলে, শ্রীমতী কাকিমা, ঘুমানো বন্ধ করুন। আজ 15ই আগস্ট, দেশ স্বাধীন হয়েছিল এই দিনে, আর আপনি ঘুমোচ্ছেন? উঠুন, উঠে জাতীয় পতাকাকে প্রণাম করুন। এমন সময় প্রতিমা দেবী ছাদে উঠে এসে হাঁপাতে হাঁপাতে বলে, বৌমা, তুমি আমায় মেরে ফেলবে। তোপধ্বনি দিতে গিয়ে তুমি ছাদের একপাশে জলের পাইপটা ফাটিয়ে ফেলেছো। হু হু করে পুরো ছাদ ভেসে সুমনের ঘরে সিলিং দিয়ে জল পড়ছে। কি? আমার ল্যাপটপ, আমার ব্যাংকের ফাইলপত্র? অনন্যা, তুমি এটা কি করলে? আরে সুমন, বিপ্লবী একটু আধটু ক্ষয়ক্ষতি তো হবেই। ভগৎ সিংও তো সামান্য বিস্ফোরণ ঘটিয়েছিলেন। ভোরের তোপধ্বনির পর জল কিছুটা মোছা হলেও বাড়ি শান্ত হয় না। সুমন তোয়ালে দিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র মোছামুছি করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে নিচ থেকে প্রতিমা দেবীর তীব্র আর্তনাদ শোনা যায়। সুমন এবং মিষ্টি দৌড়ে নিচে ড্রয়িং রুমে গিয়ে দেখে অনন্যা দুটো বড় বড় সবুজ এবং কমলা রঙের বালতি এবং ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে, আমার নতুন পেন্ট করা দেওয়াল রে। গত মাসেই 20,000 টাকা দিয়ে পুরো ঘর রং করালাম, আর বৌমা আমার চুনকামের উপর আলপনা এঁকে দিল। অনন্যা, তুমি ঘরের ভিতরের দেওয়ালে অয়েল পেন্ট দিয়ে সব কি আঁকছো? এটা তো ড্রয়িং রুম নাকি দেশের সীমান্ত? সুমন, তুমি ব্যাপারটাকে শিল্প হিসেবে দেখছো না কেন? আজ স্বাধীনতার দিনে আমাদের ঘর থেকে যেন মনে হয় এটা একটা বিপ্লবী ঘাঁটি। আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা দেওয়ালে রং পরিবর্তন করে সবুজ আর কমলা রং করব। আমি পাড়া প্রতিবেশীর ঘরের দেওয়ালে গিয়েও রং করে আসবো।
হেভি লাগছে কিন্তু বৌদি, একদম ফটোশুট করার মতো ব্যাকগ্রাউন্ড। তুই থাম তো মিষ্টি। অনন্যা, দেওয়ালে রং করার জন্য আমার দামি পেন্টিং এর ওপর ব্রাশ চালিয়ে দিলে। ওই বাঁধানো ছবিটা পোর্ট্রেট পেন্টারের কাছ থেকে আনা হয়েছিল। অনন্যা কোনো কথা শোনে না, সে নিজের মতো দেওয়ালে রং করতে থাকে। শুধু নিজের শ্বশুর বাড়িতে নয়, সে বাইরে বেরিয়ে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঢুকেও দেওয়ালে রং করে দিয়ে আসে। দেওয়ালে রং বিপ্লবের পর সকাল 8টা বাজতেই পাড়ার অলিতে গলিতে অনন্যার বাল সেনাবাহিনী মার্চ পাস্ট করতে শুরু করে। অনন্যা নিজে সাদা শাড়ি পরে আগে আগে মার্চ করে হাঁটতে থাকে। পেছনে বান্টু সহ জন 15 বাচ্চা হাতে তেরঙ্গা পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর অনন্যা দুটো মস্ত বড় কাঠের মিষ্টান্নের হাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করে। সুমন, মা, বাইরে এসো, জাতীয় পতাকাকে সালাম জানিয়ে মিষ্টি মুখ করো। ও মা, ওই দুটো এত বড় বড় হাড়ি কেন? ওর ভেতরে কি আছে? 500 পিস রাজভোগ আর 400 পিস জিলিপি, পুরো পাড়াকে আজকে খাওয়াবো। 500 রাজভোগ? অনন্যা, রাজভোগের পিস এখন 20 টাকা করে, 500 পিস মানে 10,000 টাকা। তুমি ওই টাকা কোথা থেকে পেলে? তোমার ড্রয়ারে ব্যাংকের একটা ইমার্জেন্সি ক্যাশ ডায়েরি ছিল না, ওখান থেকে পেমেন্ট করে দিয়েছি। দেশপ্রেমের কাছে টাকাটা কোনো বড় কথা নয় সুমন। ওরে বাবা রে, ওটা আমার ব্যাংকের অডিট ডিপোজিটের টাকা ছিল, কাল আমাকে সাসপেন্ড করবে। এমন সময় বাইরে থেকে এক বিকট ম্যা ম্যা আওয়াজ পাওয়া যায়। মিষ্টি একটা প্রকাণ্ড ছাগলকে ধরে ড্রয়িং রুমে টেনে নিয়ে আসে। ওরে বাপরে, ঘরে আবার ছাগল ঢোকালে কেন? ও মিষ্টি, ওটা কার ছাগল? মা, বৌদি বলেছে আজকে আমাদের কুচকাওয়াজে একখানা ম্যাসকট লাগবে। আর্মিতে যেমন কুকুর বা ঘোড়া থাকে, আমাদের বালবাহিনীর ম্যাসকট হলো এই ছাগলটা। পাড়ার রহিম কাকার থেকে 500 টাকায় একদিনের জন্য ভাড়া করেছি, আর আমরা এর নাম দিয়েছি আজাদ। আজাদ, বলো তো জয় হিন্দ, জয় হিন্দ বলো, বলো বলো বলো। এমন সময় সেই ছাগলটা তিরিং বিরিং করে লাফাতে লাফাতে পুরো ঘরবাড়ি লন্ডভন্ড করে দেয়। শেষ পর্যন্ত সুমন ছাগলটাকে ধরে বাইরে ছেড়ে দিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনন্য তার পরবর্তী পরিকল্পনার উপর কাজ শুরু করে দেয়। সে ড্রয়িং রুমের মাঝখানে একটা বড় হুইসেল নিয়ে বাজাতে শুরু করে। সেই শব্দে সবার কান একেবারে ঝালাপালা হয়ে যায়। অনন্যা ঘোষণা করে বাড়ির সবাইকে এবং আসা যাওয়া সমস্ত প্রতিবেশীকে নিয়ে এখন জাতীয় ড্রিল কিংবা শারীরিক কসরত করতে হবে। ও প্রতিমা, তোদের বাড়িতে আবার কিসের হুইসেল? সকালে তোমাদের ছাদে অনেক বাজি পটকা ফাটলো, ছাদ দিয়ে জলও পড়লো, এখন কি বাড়িতে আবার অলিম্পিক শুরু হলো? আরে কাকিমা, সঠিক সময়ে এসেছেন। দাঁড়ান, আজকে অলিম্পিক নয়, আজ স্বদেশী পিটি মার্চ। বাড়ির সবাই লাইনে দাঁড়াও। সুমন বামি, মা মাঝখানে, মিষ্টি ডানি, শ্রীমতী কাকিমা পেছনে দাঁড়ান। অনন্যা, আমি ব্যাংকের অফিসার, আমি এই বয়সে সকালে উঠতি বয়সের মতো পিটি করতে পারবো না। আদেশ অমান্য করা দেশদ্রোহিতার সমান সুমন, সাবধান। ডাইনে মোড়, বাই মোড়, 1 2 1 1 2 1 1 2 1। এভাবেই অনন্যা জোর করে সবাইকে দিয়ে পিটি করাতে শুরু করে। ওরে বাপরে, আমার বাতের হাঁটু ভেঙে গেল রে। বৌমা, আমাকে ক্ষমা করো, আমি আর কোনোদিনও তোমাকে কোনো কাজ করতে বলবো না, আমাকে ছাড়ো। উফ, কি যে করি আপনাদের নিয়ে। আর এই যে শ্রীমতী কাকিমা, আপনি পিটি করছেন না কেন? এই যে 20টা জাম্পিং জ্যাক করুন তো দেখি। কি, আমি এই বয়সে লাফাবো? অনন্যা, তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, আমি চললাম। সেনাপতি বন্টু, স্বদেশী নিয়ম ভাঙা হয়েছে, শ্রীমতীদের ওপর তিরঙ্গা জল কামান দাগো। বন্টু এবং তার সঙ্গীরা আগে থেকেই তৈরি ছিল। তারা বড় পিচকারি এবং বালতি নিয়ে শ্রীমতী দেবীর দিকে রঙিন জল ছিটিয়ে দেয়। শ্রীমতী দেবী আচার খেতে খেতে কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। এভাবে ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত অনন্যা নানান রকম পাগলামি করে তার পরিবার এবং পুরো পাড়া প্রতিবেশীকে উত্ত্যক্ত করে তোলে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে অনন্যার শ্বশুরবাড়ির সামনে পুরো পাড়ার লোকজন জড়ো হয়। এই যে সুমন, তোমার স্ত্রী অনন্যা আজ পুরো পাড়ায় যে তাণ্ডব লীলা চালালো, তার জবাব কে দেবে? ভোর 4টেই বোমা ফাটানো, পাড়ার লোকের প্রত্যেকের ঘরের দেওয়ালে রং করা, পাড়ার লোককে পিটি করানো, শ্রীমতী দেবের গায়ে জল কামান দাগা, আর শেষে বাড়িতে আগুন লাগানো। চক্রবর্তী মশাই, আমার 50,000 টাকার ঢাকাই শাড়িটা শেষ। এই মেয়েকে এখনই পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করুন। চক্রবর্তী মশাই, আমার ঘরের দেওয়াল গেল, সুমনের ব্যাংকের টাকা গেল, বৌমা আমার সংসারটা ধ্বংস করে দিল। থামুন সবাই, আপনারা কি কেউ বুঝছেন না? আপনারা সবাই আজ পরাধীনতার শৃঙ্খলে আটকে আছেন। অনন্যা প্লিজ, এবার অন্তত চুপ করো, চক্রবর্তী কাকা পুলিশে খবর দেবে বলছে। এই শুনে অনন্যার চোখে জল চলে আসে।
দিক পুলিশে খবর, আমাকে জেলে দিক, আমার অপরাধ কি? আমি শুধু চেয়েছিলাম এই বিশেষ দিনটাই আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা দেশপ্রেমকে জাগিয়ে তুলতে। আপনারা প্রতিদিন চাল ডালের হিসেব করেন, দেওয়ালে দাগ লাগলে চিৎকার করেন, কিন্তু আজকের এই বিশেষ দিনটাতেও আপনারা শুধু টাকা আর জামা কাপড়ের হিসেব করছেন। স্বাধীনতা কি শুধু ছুটির দিন কাটানো আর ঘুমানো? আমি মানছি পাড়া প্রতিবেশীকে বিরক্ত করে আমি একটু ভুল করে ফেলেছি, কিন্তু আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না। আমি তো শুধু চেয়েছিলাম আজকে আমাদের বাড়িটা আর আমাদের পাড়াটা ভারতের সবচেয়ে সুন্দর 15ই আগস্ট পালন করুক। অনন্যার চোখে জল দেখে সবার মনটা কেমন যেন নরম হয়ে যায়, বিশেষ করে সুমনের। অনন্যা, কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার আবেগটা, কিন্তু তোমার উদযাপনের চোটে আমাদের ঘর আর ব্যাংক ব্যালেন্স দুটোই পুরো ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি, তোমার দেশপ্রেম 10/10, কিন্তু এক্সিকিউশন 0/10। বোমার কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। দেশপ্রেমের অভাব আজকাল সত্যিই দেখা যায়। তবে অনন্যা মা, উদযাপনের চক্করে ঘর পুড়িয়ে ফেলাটা কোনো বীরত্ব নয়, বুঝেছো? সত্যি বলতে বৌমা, এত বছর ধরে এই 15ই আগস্ট দেখেছি, কিন্তু এমন হুলুস্থুলু কাণ্ড জীবনে দেখিনি। তুমি আমাদের সবাইকে আজকে সত্যিই নাচিয়ে ছেড়েছ। সবার কথা শুনে অনন্যা শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে। আমি সত্যিই দুঃখিত, 15ই আগস্ট নিয়ে আমি একটু বেশি পাগলামি করে ফেলেছি, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি শুধু চেয়েছিলাম আপনারা সবাই যেন আজকের দিনটা আজীবন মনে রাখেন। আমি কথা দিচ্ছি, পরের বছর থেকে আমি আর এই দিনটাই কোনো রকম পাগলামি করব না। আমি পাড়ার মধ্যে শান্তি বজায় রেখে সুস্থ স্বাভাবিকভাবেই সবার সাথে মিলেমিশে এই দিনটা উদযাপন করব। বাসন্তী দেবীর সুখের সংসার ছিল। তার 2 ছেলে বিক্রম ও পরেশ ইঞ্জিনিয়ার ছিল, আর তাই তারা বছরের বেশিরভাগ সময়ই কোম্পানির কাজের সূত্রে বাড়ির বাইরেই কাটাতো। আর তাই বাসন্তী দেবীকে বাড়িতে সবসময় একা একা থাকতে হতো। বাসন্তী দেবীর কোনো কিছুর অভাব না থাকলেও তার একা একা থাকতে ভালো লাগতো না। তাই একদিন, দেখ বাবা, তোরা তো চলে যাচ্ছিস, কবে ফিরবি তার ঠিক নেই, কিন্তু আমার কথা কি কখনো ভেবেছিস? মানে তোরা বাড়িতে না থাকলে আমার যে কি হয়। হ্যাঁ মা, তুমি এরকম কেন বলছো? আমরা তো যাওয়ার আগে সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে যাই। বাজার, হাট, শাক, সবজি, এমনকি বাড়ি এসে জলও দিয়ে যাই। তাতেও তোমার সমস্যা হয় বলো? হ্যাঁ মা, দাদা ঠিকই বলেছে। আর যদি তোমার রান্না করতে অসুবিধা হয় তাহলে বলো, আমরা পাশের হোটেলে বলে যাচ্ছি, ওরা ঠিক সময় তোমাকে লাঞ্চ দিয়ে যাবে। আরে বাবা, সেটা ব্যাপার নয়। আমি এখন অতটাও বুড়ি হয়ে যাইনি যে তোরা খাবার কিনে খাওয়াবি, কিন্তু আমার একা একা থাকতে ভালো লাগে না। সবকিছু হাতের কাছে থাকলেও যেন খালি খালি মনে হয়। তা আমরা কি করব বলো? চাকরি ছেড়ে 2 ভাই তোমার পাশে বসে থাকবো? তাহলে কি তুমি খুশি হবে? দূর বাবা, আমি কি সেটা বললাম? আমার কথাটা শেষ করতে দিবি তো? দেখ, তোদের তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন তোরা বিয়ে করে আমায় বউ এনে দিতেই তো পারিস। আর তোরা বছরের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকিস না যে আমি 2-4টে দেখাশোনা করে তোদের বিয়ে দেব। তাই আমি ঠিক করেছি এরপর তোরা বাড়ি এলে সঙ্গে করে বৌমা নিয়েই আসবি, বুঝেছিস? বাসন্তী দেবীর কথা শুনে তারা দুজনে প্রথমে চুপ করে যায়। কিছুক্ষণ পর তারা 2 ভাই নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করার পর তার মাকে হ্যাঁ বলে দেয়। আসলে বিক্রম ও পরেশ দুজনে নিকিতা ও অঙ্কিতা নামে 2 মেয়েকে আগে থেকেই পছন্দ করত। বেশ কয়েক মাস কেটে যায়। অবশেষে বিক্রম একদিন বাসন্তী দেবীকে ফোন করলে কথায় কথায় বাসন্তী দেবী বলে, হ্যাঁ বাবা, সবই তো বুঝলাম, কিন্তু আমার কথাটা কি তোদের মনে আছে? মানে আমি যে তোদেরকে বলেছিলাম। হ্যাঁ গো মা, হ্যাঁ, মনে থাকবে না আবার? কথা হয়ে গেলে তোমার ফোনে একটা মেয়ের ফটো পাঠিয়েছি, দেখে নেবে। ওর নাম নিকিতা, আর আমরা দুজনকে ভালোবাসি। আর তোমার পছন্দ হলে তাহলে আমরা বিয়ে করেই বাড়িতে আসবো। হ্যাঁ রে, তুই সত্যি বলছিস? তা যেমনই হোক না কেন, তুই বরং বিয়ে করেই নিয়ে আয়। আমার তো বৌমাকে দেখার জন্য মনটা ছটফট করছে। হ্যাঁ মা, তুমিও না, ফটো তো দিয়েইছি, দেখেই নাও না। আর সময় হোক ঠিকই নিয়ে যাব। ওকে, ফোন রাখছি, বাই। এই বলে বিক্রম ফোন কেটে দেয়। বাসন্তী দেবী বিক্রমের পাঠানো ফটো দেখে তার নিকিতাকে খুব পছন্দ হয়। নিকিতাকে দেখতে খুবই সুন্দর ছিল। বাসন্তী দেবীর হাতে তখনও ফোনটি ছিল। ঠিক তখনই পরেশও তাকে একটি ফটো পাঠায়। বাসন্তী দেবী সেই ফটোতেও নিকিতাকে দেখতে পেলে সে পরেশকে ফোন করে। হ্যাঁ রে, তুই নিকিতার ফটো পাঠালি কেন? আমাকে বিক্রম নিকিতার ফটো আগেই পাঠিয়েছে।
তোর তাহলে এখনো মেয়ে পছন্দ হলো না, তাই তো? না মা, আমি তোমাকে অঙ্কিতার ফটো পাঠিয়েছি। আর ও নিকিতা নয় মা, ও অঙ্কিতা। ওকেই আমি বিয়ে করছি। আর সামনের মাসে আমরা বাড়িতে আসছি। ওকে মা, আমি রাখছি, আমার কাজ আছে। এই বলে পরেশ ফোনটা কেটে দেয়। বাসন্তী দেবী কিছু বলতে যাবে কি তার আর কোনো সুযোগ হয় না। বাসন্তী দেবী এটাই ভেবে চিন্তিত হচ্ছিল যে তারা দুজনে কি তাহলে একই মেয়েকে পছন্দ করেছে। বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে তারা দুই ভাই বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসে। বাসন্তী দেবী তাদেরকে দেখে অবাক হয়ে যায়। আসলে নিকিতা আর অঙ্কিতা দুজনকে একই রকম দেখতে ছিল। তাদেরকে শনাক্ত করা খুবই কঠিন ছিল। আরে এই দুটো মেয়েকে একই রকম দেখতে কেন? তাহলে কি এরা দুই যমজ বোন? হ্যাঁ রে, তোরা কি যমজ বোনকে বিয়ে করেছিস? না, আমার কোনোই বোন নেই। একে শুধু আমার মতোই দেখতে। একে দেখার পর আমিও অবাক হয়েছিলাম। দেখতে একই হলেই কি বোন হতে হবে নাকি? হ্যাঁ মা, নিকিতা ঠিকই বলেছে। আমি ওকে প্রথম থেকেই জানি। নিকিতা বাবার একমাত্র মেয়ে। আর তোমার তো ভালোই হলো, তাই না? তোমার কোন বৌমাকে দেখতে সুন্দর কেউ জিজ্ঞাসা করলে তুমি দুজনকেই সমান বলতে পারবে। আসলেই তো দুজনে সমান। হ্যাঁ বাবা, তা যা বলেছিস। আর বোন নয় তো কি হয়েছে? এখন থেকে দুই যায় বোনের মতোই থেকো। তাহলে তোমাদেরকে দেখে কেউ ধরতেও পারবে না যে তোমরা যমজ বোন না। এভাবেই বাসন্তী দেবী ও তার দুই ছেলে খুশি হলেও নিকিতা ও অঙ্কিতা একে অপরের প্রতি খুশি ছিল না। কারণ প্রথম দিনেই নিকিতা অঙ্কিতাকে অপমান করেছিল, আর তাই অঙ্কিতাও একটা সুযোগ খুঁজছিল। বেশ কয়েকদিন কেটে যায়। বিক্রম ও পরেশ আবারও যে যার অফিসের কাজে বেরিয়ে পড়ে। এমনই একদিন, কি নিকিতা ম্যাডাম, বেশ ভালোই তো আরামের সঙ্গে টিভির সামনে বসে আছো। তা কিরণমালা সিরিয়ালের কোন এপিসোড হচ্ছে শুনি? ভিলেন কটকটি বেরিয়েছে নাকি বাকি আছে? দেখ, তুই আমার থেকে ছোট, আমার নাম ধরে নিজের শিক্ষার পরিচয় দিবি না। না হলে কটকটির রোল আমি রিয়েল লাইফেই দেখিয়ে দেব। তোকে দেখতে একই রকম হলেও তুই এই বাড়িতে আমার মতো মর্যাদার অধিকারী নয়, বুঝলি? আমি এই বাড়ির বড় বউ, তাই আমাকে দিদি বলে সম্মান করবি। না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি। সম্মান শুধু বড় বউ হলেই পাওয়া যায় না, বুঝলে মিস নিকিতা? সম্মান বড় কাজ করে পেতে হয়। আর আমি যতদূর জানি, সকাল সকাল টিভি দেখাটা বড় কাজ নয়। তারা দুজনে কথা বলছিল, ঠিক তখনই তারা বাসন্তী দেবীর ডাকার আওয়াজ পায়। তারা দুজনে বাসন্তী দেবীর কাছে গেলে, আরে নিকিতা, অঙ্কিতা, তোমরা কি ভুলে গেছো ব্রেকফাস্ট করার কথা? সকাল থেকে কটা বাজলো শুনি, এখনো ব্রেকফাস্ট বানাওনি? তাহলে কি একসঙ্গে দুপুরে খাওয়ার কথা ভাবছো? আমি কি বলবো বলুন মা, আজকে তো সোমবার, আমার তো জামা কাপড় পরিষ্কার করার দিন, আর আপনার বড় বৌমার রান্না করার দিন। এবার ও যদি রান্না না করে তাতে আমার কি দোষ? দেখলাম তো টিভির সামনে বসেছিল। না মা, মানে আজ আমি ভেবেছিলাম মঙ্গলবার, আর তাই আমি কিছু করিনি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি কিছু বানিয়ে আনছি। না না, আমি অলরেডি ব্রেকফাস্ট বানিয়েছি, আর আমি মাকে দিতেই আসছিলাম। তোমার এপিসোড বাকি থাকলে পূরণ করে এসো। এভাবে সেদিন অঙ্কিতা নিকিতাকে তার শাশুড়ি মায়ের সামনে খারাপ করে নিজে ভালো হওয়ার চেষ্টা করে। এটা দেখে নিকিতারও মনে মনে রাগ হয়। এটা শুধু সেদিনই নয়, প্রায় প্রতিদিনই হয়ে থাকতো। তারা দুজনে একে অপরের শত্রু হয়ে উঠেছিল। কেউই সুযোগ পেলে কাউকে ছাড়তো না। এভাবে সময় কাটতে থাকে। একদিন তাদের একটি বাড়িতে নেমন্তন্ন ছিল। নিকিতা, অঙ্কিতা, তোমরা কোথায় গেলে? অনেকটাই তো বেলা হলো। তা তোমরা লোকের বাড়িতে কি দুপুরবেলা যাবে নাকি? হ্যাঁ মা, এই তো রেডি হচ্ছি। আমি একটু কাজ করছিলাম। আপনার ছোট বৌমা কি রেডি হয়ে গেছে নাকি? দূর, তারও একই রকম অবস্থা। সেই তখন থেকেই শুনছি আসছি আসছি, কখন যে আসবে উপরওয়ালাই জানে। বাসন্তী দেবীর কথা শুনে নিকিতাও তাড়াতাড়ি রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর তারা একই সঙ্গে রেডি হয়ে বাইরে বের হলে তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। কারণ তারা দুজনেই একই ড্রেস, একই হেয়ার ব্যান্ড, জুতো, এমনকি একই হেয়ার স্টাইলও করেছিল। তাই দেখে নিকিতা বলে, তোর অভ্যাসটা গেল না বল? আমার দেখে সেম টু সেম কপি করলি, যাতে তোকে দেখে লোক আমার সঙ্গে গুলিয়ে ফেলে, তাই তো? দেখ, সেম জামা পরলে কিন্তু আর সেম হওয়া যায় না। কাক ময়ূরের পালক পরলেই কি আর ময়ূর হয়? কে কাক আর কে ময়ূর সেটা সকলেই জানে।
আর আমি তোর কপি করিনি, বরং তুই আমার কপি করেছিস। আমি তো রেডি হতে আগেই গেছিলাম, এটা জানা আছে নাকি ভুলে গেছিস? না, এদেরকে এভাবে নিয়ে চলা যাবে না। দিনের পর দিন এতে ঝগড়া বেড়েই যাচ্ছে। আমি তো ভেবেছিলাম দুই বৌমা এলে সুখ পাবো, কিন্তু এই যমজ বউ, ও সরি, বোন হলে কি আর এরকম করতো? যমজ দেখতে বউ এসে আমার চিন্তা বরং বেড়ে গেছে। এই চুপ, তোমরা দুজনে একটু চুপ করো। আর দুজনকেই ভালো দেখাচ্ছে। এখন এখান থেকে চলো, বাড়ি ফিরে তোমাদের বিচার হবে। বাসন্তী দেবী রোজের মতো সেদিনও খুব রেগেছিল। অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসে সে তার ছেলেদের ডাক করায় এবং সঙ্গে করে বৌমাদের বাপের বাড়ির লোকেদেরও সেখানে ডাকে। পরের দিনই অঙ্কিতার বাবু রমেন বাবু ও নিকিতার মা বিমলা দেবী সেখানে এসে উপস্থিত হয় এবং তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। তাহলে বিমলা, তোমরা এখনো বেঁচে আছো? আমি তোমাদেরকে কত খুঁজেছি জানো? আমি তো তোমাদের খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ রমেন, তোমাদের থেকে আলাদা হওয়ার পর আমিও অনেক কষ্ট করে অঙ্কিতাকে বড় করে তুলেছি। আর ঈশ্বরের অশেষ কৃপা যে আজ আমাদের সবাইকে মিলিয়ে দিল। রমেন বাবু তার জীবনের সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে নিকিতা ও অঙ্কিতা সত্যি সত্যি যমজ বোন ছিল। অনেক বছর আগে তারা যখন ছোট ছিল, তাদের গ্রামে এক ভয়াবহ বন্যা হয়েছিল। আর সেই বন্যাতেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে পড়েছিল। নিকিতা ও অঙ্কিতা যে আসলেই দুই যমজ বোন, তারা এটা জানার পর লজ্জিত হয়ে পড়ে এবং একে অপরের কাছ থেকে ক্ষমা চায়। তারা দুজনে দুজনকে ক্ষমা করে দেয়। পরবর্তীকালে দুই যমজ বোন মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।